গোপাল ভাঁড় তিনি বাস্তব না কাল্পনিক এই নিয়ে কারো কোনোদিনই মাথা ব্যথা ছিল না। তিনি একজন সদা হাস্যরসিক মানুষ। আজও তার নাম শুনলে প্রত্যেক বাঙালির মুখে হাসি ফুটে ওঠে। তার অনেক গল্প বা চরিত্র আছে, সেগুলি কোনোটি হয়তো সত্য, কোনোটি বা কাল্পনিক। আজ তারই একটি, গোপালের মৃত্যুদণ্ড। গল্প পাঠে আমি অমিত, সঙ্গে দিব্যেন্দু ও সন্তু। শুরু করছি আজকের গল্প, গোপালের মৃত্যুদণ্ড। নবাব সিরাজদৌল্লা কেন গোপাল ভাঁড়কে ফাঁসির আদেশ দিয়েছিলেন? কেনই বা গোপাল ভাঁড়কে কৃষ্ণনগর ছাড়তে হয়েছিল? ইতিহাস ভুলে যায় ইতিহাসকে, ইতিহাস হারিয়ে যায় সেই ইতিহাসেই। হাস্যরসিক গোপাল ভাঁড়ের নাম শোনেনি পৃথিবীতে এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। বিভিন্ন ধারাবাহিক কর্তৃক প্রচারিত অথবা বয়োজ্যেষ্ঠদের মুখে শোনা গল্পগুজবের মাধ্যমে গোপাল ভাঁড়কে চেনা যায়। আবার কেউ বা তার অস্তিত্বের সঠিক ইতিহাস ঘেঁটে তার নাম যশ ও ভাড়ামি সম্বন্ধে অবগত। তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন। অত্যন্ত রসিক মানুষ ছিলেন বলে তৎকালীন সময়ে ছোট বড় সকলের প্রিয় ব্যক্তি ছিলেন গোপাল। তিনি কবি ছিলেন। মিলন সাগর নামক তার কবিতা আছে। ভাড়ামি আর বুদ্ধির খেল দেখিয়ে তিনি রাজপ্রাসাদের সকলের মন জয় করেছিলেন। মোট কথা, রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা ও কৃষ্ণনগরের জনগণের যাবতীয় বিনোদনের আস্ত এক ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল। কিন্তু এত প্রিয় মানুষ হওয়া সত্ত্বেও এই বাংলাতেই নাকি তার ঠাঁই হয়নি। সময়টা 1757 সাল। তরুণ নবাব সিরাজ তখন বাংলা প্রেসিডেন্সি অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যার নবাবি করতেন। তখন মির্জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, রায়দুল্লাভ ও উমিচাঁদরা নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টা লিপ্ত। তারা প্রত্যেকেই তাদের হীনস্বার্থ হাসিলের উদ্দেশ্যে ইংরেজ বণিকদের সাথে চুক্তিবদ্ধ হয়। আর ঠিক এই সময় রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগদান করেন। কৃষ্ণচন্দ্রের সকল সভাসদগণ তার যোগদানকে সমর্থন করলেও শুধুমাত্র একজন ব্যক্তি সমর্থন করলেন না, আর সেই ব্যক্তিটি হলো গোপাল ভাঁড়। গোপাল তার মহারাজকে বিভিন্নভাবে বোঝাতে লাগলেন। নিজের দেশে নবাবের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সাহায্য করতে মানা করলেন তিনি বলেন, মহারাজ, ইংরেজরা গায়ে সূচ হয়ে ঢুকে ভালো হয়ে বের হবে, কিন্তু তাদের স্বার্থ বিরোধী কাজ করলে আপনার কিন্তু সকল উপকারের কথা ভুলে আপনাকেই শুলে চড়াতে পিছু পা হবে না। সর্বোপরি গোপাল বাংলা মায়ের এমন সর্বনাশ না করতে কৃষ্ণচন্দ্রকে বারবার অনুরোধ করলেন, কিন্তু কৃষ্ণচন্দ্র তার কথায় কর্ণপাত করলেন না, বরং তার সভাসদদের নিয়ে গোপালকে বিদ্রূপ করতে লাগলেন। কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, গোপাল, যদি তুমি নবাবকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারো তবে আমি এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকব। গোপাল কৃষ্ণচন্দ্রের রাজদরবার থেকে বিদায় নিলেন, চললেন মুর্শিদাবাদের দিকে। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন নবাবের হিরাজেল প্রাসাদ, বর্তমানে যেটা নদীগর্ভে বিলীন, তার রক্ষীরা কিছুতেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না। উপায় খুঁজে না পেয়ে গোপাল এক রক্ষীর হাতে কামড় বসিয়ে দিলেন। ফলে প্রাসাদ রক্ষী গোপালকে ধরে নিয়ে নবাবের কাছে গেলেন। সব শুনে নবাব বললেন, কে তুমি? কোথা থেকে এসেছো? আমায় কি প্রয়োজন? গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখ ভেঙচি দিলেন। নবাব মনে মনে ভাবলেন, কি ব্যাপার? গোপাল আবারও ভেঙচি দিলেন। এরপর নবাব গোপালকে আটক করলেন আর বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এরই মধ্যে গোপাল মির্জাফরকে বললেন, আমি এসেছিলাম তোমাদের সব ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু আমি কিছুই বলবো না, কারণ এই ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিলে মহারাজ কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবে। নবাব তাকে সরিয়ে অন্য জনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারাক, কারণ তিনি যে আমার অন্নদাতা, পরম অন্নদাতা। মির্জাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। তিনি নবাবকে জানালেন যে গোপাল তাকে শয়তান বলে গালি দিয়েছে, যত দ্রুত সম্ভব তার ফাঁসির ব্যবস্থা করা হোক। পরদিন সকালে গোপালের ফাঁসির ব্যবস্থা করা হলো, কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবারও ভেঙচি দিল।
এরপর নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, এ তো দেখছি বড্ড পাগল। না, পাগলকে ফাঁসি দেওয়া ঠিক হবে না। এরপর নবাব কবিরাজকে ডেকে বললেন। কবিরাজ তার রায় দিলেন, জাহাপানা, এ এক উন্মাদ, বড্ড উন্মাদ। এরপর নবাব সব শুনে গোপালকে মুক্ত করে দিলেন। দেশপ্রেমিক গোপাল ফিরে আসলেন কৃষ্ণনগরে। ফিরে আসার পর যখন তিনি জানতে পারলেন যে রাজা কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল, গোপাল ঠিক করলেন কৃষ্ণচন্দ্রের রাজসভায় আর না। গোপাল এও ঠিক করে নিলেন যে তিনি কৃষ্ণনগরে আর থাকবেন না। অত্যন্ত ব্যথিত মনে কাউকে কিছুই না বলে রাতের অন্ধকারে সপরিবারে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড়। এরপর থেকেই সদা হাস্যময় গোপাল ভাঁড়কে বাংলায় আর দেখা যায়নি। গল্পের নাম গোপালের মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডই বটে, কারণ যে গোপাল রাজসভা থেকে শুরু করে কচি কাঁচা বুড়ো বুড়ি সবাইকে মাতিয়ে রাখতেন, তারই কিনা জায়গা হলো না। তবে গল্পে যাই হয়ে থাকুক না কেন, বাস্তবের মাটিতে বাঙালির মনে তিনি অমর ছিলেন, এখনো আছেন, আর ভবিষ্যতে তিনি অমরই থাকবেন। প্রিয় দর্শক বন্ধু, এটি ছিল আজকের আমাদের নিবেদন, গোপালের মৃত্যুদণ্ড। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এতে আর কিছুই না, আমাদের নতুন কিছু করতে আগ্রহ বাড়বে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বিদায়।